গল্পের শুরুটা হয় 5 বছর আগের কাহিনী থেকে, যেখানে প্রথমবার চেনফেই এবং শ্যানের দেখা হয়। শ্যান প্রথম দেখাতেই চেনফেইকে ভালোবেসে ফেলে, কিন্তু সেই সময়ে সেখানে একটি টেররিস্ট অ্যাটাক হয় এবং এর ফলে চেনফেই অনেক গুরুতরভাবে আহত হয়। এবার সিন চলে আসে প্রেজেন্টে। আমাদের চেনফেইকে দেখানো হয় সে তো একজন পপুলার অ্যাক্ট্রেস হয়ে গিয়েছে এবং তার নতুন ড্রামা অনেক হিট হয়েছে, কিন্তু সে সবসময় কন্ট্রোভার্সির শিকার হয়ে যায়। আজকে চেনফেই এয়ারপোর্টে ছিল, তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে এবং সে তাকে ওয়ার্ন করে দিয়ে বলে যে বাইরে অনেক বেশি রিপোর্টার রয়েছে। এটি শোনার পরে চেনফেই ওয়াশরুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে নিজের ফেসটিকে ঢেকে কোনোভাবে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এরপরেও সে একটি রিপোর্টারের সাথে ধাক্কা খেয়ে যায় আর রিপোর্টারটি তাকে দেখা মাত্রই চিনে ফেলে। চেনফেই কোনো রকম ওই রিপোর্টারের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসে। তখন আবারও তার কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে আর সে তাকে বলে যে পার্কিং লটে তোমার জন্য একটি ব্ল্যাক কার রাখা আছে। চেনফেই দৌড়ে পার্কিং লটে যায় এবং সেখানে সে ভুলবশত শ্যানের কারে উঠে পড়ে, যে বর্তমানে একজন ডক্টর ছিল। চেনফেই ওকে বলে যে দ্রুত কার চালাও, আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। শ্যানজি মনে করে যে ও হয়তো কোনো বিপদে পড়েছে, এটি ভেবে সে তাড়াতাড়ি করে তার কার ড্রাইভ করতে থাকে। কিছুদূর যাওয়ার পরে চেনফেই ব্যাপারটা বুঝতে পারে যে সে ভুল কারে উঠে বসেছে, যার কারণে সে বিপদের আশঙ্কা করে শ্যানের দিকে একটি পেপার স্প্রে টার্গেট করে ধরে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি কে আর তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। শ্যান বলে যে আমি তো ফ্লাইট ধরার চেষ্টা করছিলাম, তুমি তো আমার কারে উঠে বসলে। শ্যান তো ওর ফ্লাইট ডিটেলসও দেখায়, কিন্তু চেনফেই তোর কোনো কথা বিশ্বাস করতে রাজি ছিল না। পরবর্তী সিনে আমরা ওদের দুজনকে পুলিশ স্টেশনে দেখতে পাই, যেখানে চেনফেই পুলিশের কাছে অভিযোগ করে যে এই ছেলেটি আমার ক্রেজি ফ্যান, যে আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। কিন্তু শ্যান তো তার টিকিট এবং বাকি ডিটেলসগুলো পুলিশদেরকে দেখায়, যার ফলে শ্যান যে ইনোসেন্ট এটা প্রুভ হয়ে যায়। সত্যটা সামনে আসার পরে চেনফেইয়ের ম্যানেজার শ্যানের সামনে ক্ষমা চায় আর বলে যে এটি একটি ভুল ছিল। চেনফেইকেও শ্যানের কাছে ক্ষমা চেতে বলা হয়, কিন্তু চেনফেই তো মুখে ক্ষমা চেতে নারাজ ছিল, তাই সে একটি টিস্যুর উপরে আই এম সরি লিখে সেটি শ্যানকে দিয়ে দেয়। ম্যানেজার শ্যানকে তাদের একটি কার্ড দিয়ে বলে যে যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই কল করবেন। পরবর্তীতে শ্যান হসপিটালে গিয়ে ম্যানেজারের এই কার্ডের ব্যাপারে ভাবতে থাকে। হসপিটালের একটি ডিপার্টমেন্টে একটি মেশিনের খুব প্রয়োজন ছিল, এই জন্য শ্যান ভাবতে থাকে যে আমার কি চেনফেই থেকে কোনো সাহায্য নেওয়া উচিত। অন্যদিকে চেনফেইয়ের ম্যানেজার ওর প্রতিনিয়ত হয়ে যাওয়া কন্ট্রোভার্সির কারণে যে ইমেজটা ডাউন হয়ে গেছে সেগুলো নিয়ে তো অনেক বেশি চিন্তিত ছিল, আর সে এটাই চিন্তা ভাবনা করতে থাকে যে চেনফেইয়ের রেপুটেশন আবারও কিভাবে ফিরিয়ে নিয়ে আসবে। সেই সময় ম্যানেজারের কাছে শ্যানের ফোন আসে এবং সে তাকে দেখা করার জন্য ডাকে। ম্যানেজার তার সাথে দেখা করতে গেলে শ্যান ওকে বলে যে আমাদের হসপিটালে 2 মিলিয়ন ডোনেশনের প্রয়োজন, আপনি কি আমাদেরকে কোনো হেল্প করতে পারবেন? যদি হেল্প করেন তাহলে আমরা চেনফেইকে অ্যাজ এ সেলিব্রিটি ডোনেশন হিসেবে ইনভাইট করতে পারি এবং রিপোর্টাররা এই সমস্ত কিছু কভার করবে। আপনারা রাজি থাকলে সে আমাদের সাথে 1 মাসের জন্য ভলেন্টিয়ার হিসেবে থাকতে পারে। ম্যানেজারের কাছে মনে হয় চেনফেইয়ের ইমেজ ঠিক করার জন্য এটা একটি সুবর্ণ সুযোগ, এজন্য সে রাজি হয়ে যায়। পরবর্তী সিনে চেনফেই শ্যানের সাথে ট্রেনে করে ভলেন্টিয়ার ওয়ার্কের জন্য যায়। ওর ম্যানেজার ওকে পরামর্শ দেয় যাতে করে সে অন্যদেরকে হেল্প করার জন্য শ্যানের সাথে কোলাবরেট করে। ম্যানেজার এই ইনফরমেশনটিকে পাবলিকের সামনে তুলে ধরতে চায় যাতে করে চেনফেইয়ের ইমেজটা ঠিক হয়, কিন্তু চেনফেই ম্যানেজারের এই সাজেশনটিকে রিজেক্ট করে দেয় আর বলে যে আমি শ্যানের সাথে ভলেন্টিয়ার ওয়ার্কের জন্য যাচ্ছি আর এই ব্যাপারটা যেন মিডিয়ার লোকেরা জানতে না পারে। আমি চুপচাপ মানুষের হেল্প করতে চাই আর এই জন্য আমি ট্রেনের মধ্যে সবার থেকে লুকিয়ে থাকার চেষ্টা করছি। ট্রেনের মধ্যে তো কিছু মেয়েরা চেনফেইকে ক্রিটিসাইজ করে কথা বলছিল। শ্যান ওদের কথার মাঝে কথা বলে এবং তাদেরকে এইসব ব্যাপারে আর বেশি কথা না বলার জন্য বলে। ট্রেন থেকে নামার পরে তো ওরা একটি গ্রামের দিকে যেতে থাকে। ওদের এই পথ চলার সময় তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে যেসব মানুষেরা আহত হয়েছে তাদেরকে চেনফেই এবং শ্যান মিলে হেল্প করতে থাকে। সেখানে তার একটি ছোট মেয়েকে দেখতে পায়, ওরা দুজন মিলে তো তাকেও সাহায্য করে। এইসব করার সময় তো চেনফেই অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। শ্যান তখন তাকে কোলে তুলে নিয়ে যায়। পরের দিন সকালবেলায় চেনফেইয়ের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে একটি হসপিটালের বেডে দেখতে পায়। ও তখন উঠে রুমের বাইরে যায় এবং সে শ্যানকে কালকে সে ছোট মেয়েটির সাথে দেখতে পায়। ওরা দুজন মিলে চেনফেইয়ের একটি ড্রামায় দেখছিল। তখনই ছোট মেয়েটি, যার নাম ছিল শিশি, সে বলে ওঠে যে এই মেয়েটি অনেক খারাপ অ্যাক্টিং করে। শ্যান বলে যে হ্যাঁ, ওর একটু অ্যাক্টিং শেখার প্রয়োজন আছে। তখনই সেখানে চেনফেই আসে আর সে শিশিকে বলে যে তুমি যদি ঠিক মতন মেডিসিন খাও তাহলে আমি ড্রামার হিরোইনের সাথে তোমার দেখা করিয়ে দিব। পরবর্তীতে চেনফেই শ্যানকে জিজ্ঞাসা করে যে শিশির কন্ডিশন এখন কেমন। শ্যান বলে যে শিশির একটি সার্জারি করার প্রয়োজন। চেনফেই বলে যে তুমি কি শিশির সার্জারি করবে? শ্যান বলে যে না, আমি এখনো সার্জারি করি না।
চেনফে বলে ওঠে যে আমার এই হাতের মধ্যে খুব ব্যথা করছে। শান্ত তখন তার হাতটি এক্সামিনেশন করে দেখতে থাকে, আর তারপরে সে ওকে বলে যে তুমি যদি আমার সাথে থেকে 2-3 দিন হাতে থেরাপি নাও তাহলে তোমার হাতটি ঠিক হয়ে যাবে। শ্যান চেনফের অনেক কেয়ার করে, আর চেনফেও তো বেশিরভাগ সময় হসপিটালের মানুষের সেবা যত্ন করতে, বিশেষ করে শিশির খেয়াল রাখতে ব্যস্ত ছিল। রাতের বেলায় চেনফে একা একটি জায়গাতে ডান্স করছিল। ও এই ব্যাপারটা জানতো না যে শ্যান দূর থেকে ওকে দাঁড়িয়ে দেখছে। ও যখন ভিতরে আসে তখন দেখে যে ওর জন্য তো স্যুপ রাখা আছে। ও তখন স্যুপটিকে খেতে থাকে। শ্যানও তখন এসে ওর সাথে জয়েন করে। শ্যানোকে বলতে থাকে যে তুমি অনেক ভালো ডান্স করো, তাহলে তুমি অ্যাক্ট্রেস হওয়ার বদলে ডান্সার কেন হলে না? উত্তরে চেনফাই বলে যে কারণ অ্যাক্টিং এ বেশি টাকা। পরবর্তীতে চেনফাই তার রুমে এসে একা শুয়েছিল। তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি যে একসময় চেনফাই অনেক ভালো ডান্সার ছিল, আর সে প্রত্যেকটি ডান্সিং কম্পিটিশনও জিতত। কিন্তু কিছু কারণের জন্য সে আজ থেকে 5 বছর আগে ডান্স করা ছেড়ে দিয়েছে। পরের দিন চেনফাই হসপিটালে যাওয়ার পরে ব্যাপারটা জানতে পারে যে শিশির অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে এবং তার দ্রুত সার্জারি করা প্রয়োজন। আর সে এই ব্যাপারটাও জানতে পারে যে সার্জারির জন্য অন্য কোনো ডাক্তার অ্যাভেলেবল নাই, তার মানে শ্যানকে এই সার্জারিটা করতে হবে। শিশির সার্জারি সিন দেখানো হয়, যেখানে শ্যান সার্জারি করতে যাচ্ছিল, কিন্তু সে অনেক বেশি নার্ভাস ছিল, কারণ গত 5 বছরের মধ্যে এটাই তার প্রথম সার্জারি। কারণ আজ থেকে 5 বছর আগে সে যখন একটি সার্জারি করছিল তখনই একটি দুর্ঘটনা ঘটে, যার ফলে তো সে সার্জারি করাই ছেড়ে দিয়েছে। কিন্তু এরপরেও শ্যান তার নার্ভাসনেসটি কাটিয়ে শিশির সার্জারি করে এবং সার্জারিটি সাকসেসফুলও হয়। চেনফে যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে শিশির সাথে দেখা করতে যায়। আজ শ্যান ওদের দুজনকে বাইরে থেকে দেখছিল। চেনফে যখন বাসায় আসে তখন শ্যান তার সাথে দেখা করতে আসে। চেনফে শ্যানের কাছে শেয়ার করতে থাকে যে 5 বছর আগে আমি একজন ডান্সার ছিলাম, কিন্তু আমি যখন একটি জায়গা দিয়ে যাচ্ছিলাম তখন সেখানে একটি টেররিস্ট অ্যাটাক হয়। আমি তো কোনোভাবে সেদিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার স্বপ্নটা সেখানে ভেঙে চুরে যায়। আর সেদিনের পর থেকে আমি আর ডান্স করি না। তবে চেনফি তো এই ব্যাপারটা জানতো না যে অ্যাটাকের দিন শ্যানি তাকে বাঁচিয়েছিল। চেনফি আরো বলতে থাকে যে অ্যাটাকের দিন যে আমাকে বাঁচিয়েছিল সে যদি আমাকে না বাঁচাতো তাহলেই ভালো হতো, কারণ স্বপ্ন ছাড়া মানুষের বেঁচে থাকার কোনো মানেই হয় না। এটি শুনে শ্যানের মনটা খারাপ হয়ে যায়। পরের দিন শ্যান চেনফির সাহায্যে হসপিটালের রোগীদেরকে এক্সারসাইজ করা শেখাচ্ছিল। সেই সময় একটি মহিলা চেনফিকে দেখে চিনতে পেরে যায় এবং সে তার সাথে একটি ফটো তুলে। চেনফি তার কাছে অনুরোধ করে যাতে করে সেই ছবিটি কারোর সাথে শেয়ার না করে, কিন্তু এই মহিলাটি তো ওর রিকোয়েস্টটাকে ইগনোর করে দিয়ে এই ছবিটাকে সবার সাথে শেয়ার করে ফেলে, যার ফলে তো সবাই ব্যাপারটা জানতে পেরে যায় যে চেনফি একটি হসপিটালে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে। সেদিন রাতে চেনফি যখন তার চুল ধুচ্ছিল তখনই হঠাৎ করে কারেন্টও চলে যায় এবং পানিও চলে যায়, যার ফলে তো চেনফি সেখানে পা পিছলে পড়ে যায়। শ্যান তখন তাকে সাহায্য করতে আসে। চেনফি বলে যে আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। এটি বলে ও সেখান থেকে চলে যেতে গেলে শ্যান বলে যে দাঁড়াও। চেনফি মনে মনে ভাবতে থাকে যে কেউ আমাকে এই অবস্থায় দেখুক, তার থেকে তো ভালো আমি ওর থেকে সাহায্য নিয়ে নিই। শ্যান চেনফিকে সাহায্য করে, তার জন্য পানি নিয়ে এসে তার চুলগুলোকে ধুয়ে দেয় এবং সে তার জন্য নুডলসও বানিয়ে নিয়ে আসে। এভাবেই তো সে চেনফির অনেক সুন্দরভাবে খেয়াল রাখছিল, যেটি চেনফির কাছে অনেক ভালো লাগে। পরের দিন একটি ফেস্টিভ্যালের কারণে চেনফি সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে থাকে। রাতের বেলায় ফেস্টিভ্যাল শুরু হলে চেনফি সবার জন্য পারফর্ম করে এবং সে গান গাওয়া শুরু করে দেয়। সবাই তো মনে করেছিল যে চেনফি হয়তো অনেক ভালো একটি পারফরমেন্স করবে, কিন্তু চেনফি তো অনেক বাজেভাবে গান গায়, যার কারণে তো সবাই একটু অবাক হয়। সেই সময় সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে তো কিছু মানুষ শেল্টার নেয় এবং কিছু মানুষ আমব্রেলা নেয়। আর এদিকে চেনফি যেহেতু পারফরমেন্স করছিল তাই সে পারফরমেন্স ছেড়ে যেতেও পারছিল না, কিন্তু তখনই শ্যান তার জন্য একটি ছাতা নিয়ে আসে। পরবর্তীতে চেনফির রুমে এসে তার গানের পারফরমেন্সের একটি ভিডিও দেখছিল। সে যে খারাপ গান গাচ্ছে এটার দিকে ফোকাস করার বদলে তার চোখের মেকআপ যে নষ্ট হয়ে গিয়েছে এই দিকেই তার ফোকাস ছিল। সেই সময় সেখানে শ্যান চলে আসে এবং সে ওকে বলে যে চিন্তা করো না, দূর থেকে কেউ বুঝতে পারেনি যে তোমার মেকআপ নষ্ট হয়ে গিয়েছিল। এটি শুনে তো চেনফি খুশি হয়ে যায় এবং বলে যে ঠিক আছে চলো, তোমার জন্য আমি একটি গান গাই। কিন্তু শ্যান তো ওকে গান গাইতে মানা করে আর বলে যে এখন গান গেও না, সবাই ঘুমাচ্ছে, ওদেরকে তুমি ডিস্টার্ব করো না। আসলে শ্যান চেনফির বেসুরা কণ্ঠের গান আর শুনতে চাচ্ছিল না। এরপরে শ্যান চেনফির টেম্পারেচার চেক করে, কারণ সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তাই এই ব্যাপারটা সে শিওর হলো যে ওর জ্বর এসেছে কিনা। এটি দেখে তো চেনফিও তখন শ্যানের তাপমাত্রা চেক করে। পরের দিন শ্যান চেনফিকে গ্রামের সুন্দর নেচার দেখানোর জন্য ঘুরতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরেই তো চেনফি তার পায়ে আঘাত পায়। শ্যান নিজের কাঁধে তুলে চেনফিকে নিয়ে আসে এবং সে ওষুধ দিয়ে চেনফির পাটিকে ঠিক করে দেয়।
চেনফেই ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার পার্টি তো ওখানে থেকেও ঠিক করতে পারতে, তাহলে তুমি আমাকে এখানে নিয়ে এসে কেন ঠিক করলে? শ্যান ওকে কিছুই বলে না, তবে সত্য তো এটাই ছিল যে শ্যান ওর কাছাকাছি থাকতে চাচ্ছিল। এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ছোটবেলায় শ্যানকে তো সব বাচ্চারা অনেক বেশি বুলি করত। সেখানে একটি মেয়ে ছিল যে সব সময় শ্যানকে হেল্প করত, আর এই মেয়েটার কেউ না বরং চেনফেই ছিল। ওদের ছোটবেলায় চেনফেই শ্যানকে সমস্ত বুলি করা স্টুডেন্টদের থেকে রক্ষা করত। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। শ্যান তার ল্যাপটপে কাজ করছিল, তখনই চেনফের অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর সে বলে যে চেনফে মিসিং, ওখানে নেটওয়ার্কের কোনো সিগন্যাল নাই, এই জন্য সে কন্ট্যাক্ট করতে পারছিল না। ওরা তাড়াতাড়ি কাউন্টারে যায়। কাউন্টার থেকে ওদেরকে জানানো হয় যে চেনফে একটি পার্সেল নিয়ে আসতে গিয়েছিল। এটি শুনে তো সবাই মিলে চেনফেকে খুঁজতে বের হয়। ওইদিকে আমরা চেনফেকে দেখি, সে যখন তার পার্সেল নিয়ে আসতে গিয়েছিল তখনই সে তার সামনে একটি কার অ্যাক্সিডেন্ট দেখতে পায়। সেখান থেকে একটি আহত ব্যক্তি বারবার হেল্পের জন্য চিল্লাচ্ছিল। চেনফে এই লোকটির কাছে গিয়ে তাকে সাহায্য করে এবং ওরা দুজন মিলে কারে ফেসে থাকা আরেকটি লোককেও সাহায্য করে। সেই সময় শ্যানও ওকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছিল। সে যখনই কারের দিকে যেতে থাকে তখনই হঠাৎ করে কারটি ব্লাস্ট হয়ে যায়। এইটি দেখে তো শ্যান অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে আতঙ্কে তখন চেনফের ছোটবেলার নাম ধরে তাকে ডাকতে থাকে। আরও যখনই চেনফেকে তার সামনে দেখতে পায় তখনই সে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। এরপরে শ্যান চেনফের আঘাতগুলো ভালো করে চেক করে দেখছিল। সেই সময় লিওয়ান নামের একটি লোক ওদেরকে ডাকে আর বলে যে এদিকে এসে আমাদেরকেও একটু চেক করে দেখো। ওরা দুজনেই তখন ওদের কাছে গিয়ে ওদেরকে চেক করতে থাকে। হসপিটালে এসে তো শ্যান চেনফের আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, আর সে চেনফেকে বলে যে চিন্তা করো না, এটা মেজর কোনো ইনজুরি না। এরপরে শ্যান লিওয়ান নামে সেই লোকটির কাছে যায়, যে ছিল শ্যানের ছোটবেলার ফ্রেন্ড, এবং সে শ্যানের ব্যাপারে সবকিছুই জানতো। ওরা দুজনে যখন কথাবার্তা বলছিল তখনই সেখানে চেনফে চলে আসে। লিওয়ান বলে যে শ্যান তোমার অনেক বড় ফ্যান। চেনজি শ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি সত্যি কি আমার ফ্যান? তখন শ্যান অন্য একটা অ্যাক্টরের নাম নিয়ে বলে যে আমি ওর ফ্যান। চেনফে বলে ওঠে যে একটু আগে তুমি আমার ফ্যান ছিলে আর এখনই তুমি পাল্টে খেয়ে গেলে। শ্যান তখন চেনফেকে বাইরে নিয়ে যায়। পরবর্তীতে ওরা দুজন মিলে আউটিং এ যায়। এখানে চেনফে ওকে বলে যে আমি তো তোমাকে আগে বলেছিলাম যে তুমি আমার ক্রেজি ফ্যান। শ্যান বলে যে আমি শুধু তোমার ফ্যান না। সেই সময় চেনফের মনে পড়ে যে কারের ব্লাস্টের সময় শ্যান তার ছোটবেলার নাম ধরে ওকে ডেকেছিল। চেনফে ওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ওর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে যে একটি খারাপ খবর রয়েছে। ওরা জিজ্ঞাসা করেছে কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে যে যে লোকটি লিওয়ানের সাথে আহত হয়েছিল সে HIV পজিটিভ। এইটা শুনে তো ওরা তাড়াতাড়ি করে আবার হসপিটালে ফিরে আসে। চেনফে এখানে এসে চিন্তিত হয়ে শ্যানকে বলে যে আমি যখন ওই লোকটিকে রেস্কিউ করছিলাম তখন ওর ব্লাডের থ্রু আমাদের কন্ট্যাক্ট হয়েছিল। এটি শুনে তো শ্যান সহ বাকিরা সবাই চিন্তিত হয়ে পড়ে। তবে শ্যান ওকে আশ্বাস দিয়ে বলে যে তুমি চিন্তা করো না, আমরা একটি টেস্ট করে নিব, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু চেনফে অনেক চিন্তা করছিল। শ্যান বলে যে তুমি যদি 24 ঘন্টার মধ্যে একটি ব্লকার পেয়ে যাও তাহলে আর তোমার কিছুই হবে না। কিন্তু ব্লকারটি হসপিটালে অ্যাভেলেবল ছিল না, সেটিকে শহর থেকে নিয়ে আসতে হবে। কিন্তু কিছু সমস্যার কারণে সড়ক পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। শ্যান সিদ্ধান্ত নেয় যে সে অন্য দিক দিয়ে ব্লকারটি নিয়ে আসতে শহরে যাবে। এদিকে শ্যানের একটি ফ্রেন্ড চেনফে টেস্ট করছিল। চেনফে এখানে ওই ডক্টরটিকে জিজ্ঞাসা করে যে তুমি তো শ্যানের ফ্রেন্ড, তাহলে তুমি আমাকে বলো যে শ্যান কেন সার্জারি পারফর্ম করা বন্ধ করে দিয়েছে। ডক্টর জানায় যে আমি এটা জানি না, কারণ এটি ওর পার্সোনাল ব্যাপার। এরপরে আমরা দেখি যে শ্যান যাওয়ার আগে চেঞ্জের জন্য একটি লেটার এবং একটি ক্যান্ডি রেখে গিয়েছিল। যে লেটারের লেখা ছিল যে আমি ব্লক নিয়ে আসার জন্য অন্য একটি গ্রামে যাচ্ছি, কাল সকালে তোমার সাথে আমার দেখা হবে। চেনফের এই ক্যান্ডিটি দেখে ছোটবেলার একটি কথা মনে পড়ে যায়, যে ছোটবেলাতেও একটি ফ্রেন্ড ছিল তার যে তাকে এই সেম টফি দিত। ও তখন তার ওই ফ্রেন্ডটির নামটা মনে করার চেষ্টা করতে থাকে, আর তার মনে পড়ে যায় যে সে তো আসলে শ্যানি ছিল। চেনফে তো তখন ব্যাপারটা বুঝতে পেরে যায় যে শ্যানি আসলে তার ছোটবেলার ফ্রেন্ড। চেনফে তো এবার অনেক আগ্রহের সাথে শ্যানের ফেরার অপেক্ষা করতে থাকে। পরের দিন ভোরবেলায় যখন শ্যান ফিরে তখন সে চেনফেকে জানায় যে আমি ব্লকার পাইনি। এরপরে শ্যান বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হাতটি তো আমি আবারও পরীক্ষা করে দেখবো। কিন্তু চেনফে তার হাতটি সরিয়ে নেয় আর বলে যে আমি চাই না আমার এই রোগটা আর কারোর মধ্যে ট্রান্সফার হয়ে যাক। চেনফে ওকে জিজ্ঞাসা করে যে আমার রিপোর্ট কখন আসবে। শ্যান বলে যে সকাল হতে হতেই চলে আসবে। শ্যান বলে যে আমি জানি তুমি এখন ঠিক মতন ঘুমাতে পারবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন আমি তোমার সাথে
একসাথে সময় কাটাবো। এটা বলে ওরা দুজন মিলে রুফটপে চলে যায় আর ওরা দুজনে তো স্টার খোঁজার চেষ্টা করে, তবে মেঘ হওয়ার কারণে তারা কিছু দেখতে পাচ্ছিল না। চেনফেই বলে যে ও নো, আমি তো স্টার্স দেখতে চাচ্ছিলাম। শ্যান এটা শুনে তো সেখানে লাইটস লাগাতে থাকে। শ্যান বলে যে তুমি চিন্তা করো না, আজকে আমি যেভাবেই হোক তোমাকে স্টার্স দেখাবো। কিন্তু শ্যান যখন লাইটস অন করার চেষ্টা করে তখন কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে লাইটগুলো জ্বলে ওঠে না। এই জন্য ও তখন চেনফেইকে একটি চেয়ারে বসায় এবং সে তার মোবাইল স্ক্রিনের মাধ্যমে ওকে স্টার দেখায় আর ওকে বলে যে এই স্টারগুলো দেখে তুমি তোমার উইশ চাও। চেনফেই যখনই তার চোখ বন্ধ করে উইশ যেতে যায় তখনই শ্যানের ফোনের ব্যাটারি লো হওয়ার কারণে তো ফোনটি বন্ধ হয়ে যায়। চেনফেই মন খারাপ করে বলে যে আজকে আমার লাকটা এত খারাপ কেন। শ্যান বলে যে চিন্তা করো না, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে আজকে স্টার্স দেখাবো। ও তখন ওর ফোনটি পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ করার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে যে পাওয়ার ব্যাংকেও তো চার্জ নেই। সে যখনই অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করতে যায় তখনই চেনফেই ওকে আটকায় আর বলে যে সমস্ত কিছু আমার ব্যাড লাকের কারণেই হচ্ছে। এইটি শুনে শ্যান চেনফেইর কাছে এসে ওকে জড়িয়ে ধরে আর হঠাৎ করে লাইটস গুলো অন হয়ে যায়। সেই সময় লিওয়ানের সাথে যে লোকটি আহত হয়েছিল সেই লোকটি দৌড়ে আসে আর বলে যে আমার রিপোর্ট চলে এসেছে, আমি HIV নেগেটিভ। ওই লোকটি তো অনেক খুশি ছিল আর সে চেনফেইকে বলে যে তোমার আর চিন্তা করার কোনো কারণ নেই। চেনফেই তো একটি শান্তির নিঃশ্বাস ফেলে আর সে শ্যানের দিকে তাকিয়ে বলে যে তুমি আমার লাকি চার্ম, তোমার জন্য আমি এত বড় প্রবলেম থেকে বেরিয়ে আসতে পেরেছি। চেনফেই আরো বলতে থাকে যে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার স্কুল ফ্রেন্ড। এরপরে আমরা দেখতে পাই যে লিওয়ানের সাথে আসা লোকটি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পপুলার ছিল আর সে সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা ছড়িয়ে দেয় যে চেনফেই তাকে বাঁচিয়েছে। আর এর রেজাল্ট স্বরূপ তো চেনফেইকে সবাই আবার অনেক বেশি পছন্দ করতে শুরু করে। পরবর্তীতে আমরা দেখতে পাই চেনফেইয়ের কাছে তার ম্যানেজারের ফোন আসে আর সে তাকে বলে যে তোমার জন্য বড় একটি ইভেন্ট আছে, তাই যত দ্রুত সম্ভব তুমি ফিরে আসো। চেনফেইকে তো রাজি হতে হয়, কিন্তু সে আসলে যেতে চাচ্ছিল না। ওইদিকে আমরা শ্যানকে দেখি, তার কাছে লিওয়ান এসে বলে যে আমার মনে হয় তোমার চেনফেইয়ের সামনে নিজের ফিলিংসটিকে কনফিউজ করে দেওয়া উচিত। শ্যান বলতে থাকে যে আমি ছোটবেলা থেকে চেনফেইকে পছন্দ করি আর টেররিস্ট অ্যাটাকের সময় আমি ওকে বাঁচিয়েছিলাম। লিওয়ান বলে যে হ্যাঁ, এই জন্যই তো বলছি তুমি ওর সামনে গিয়ে নিজের ফিলিংসটি বলে দাও। এরপরে তো শ্যান চেনফেইকে বাইরে ঘুরতে নিয়ে যায়। এখানে শ্যান চেনফেইকে বলে যে আমি শুধুমাত্র তোমার ফ্রেন্ড হয়ে থাকতে চাই না, আমি এর থেকে বেশি কিছু হতে চাই। চেনফেই ওকে আবারও জিজ্ঞাসা করে যে তুমি এখন কি বললে। শ্যান বলে যে কিছু না, আমি তো শুধু মজা করছিলাম। রুমে ফিরে এসে শ্যান মিররের সামনে গিয়ে চেনফেইকে আই লাভ ইউ বলার চেষ্টা করতে থাকে আর ওইদিকে চেনফেই তো তার অ্যাসিস্ট্যান্টের সাথে নিজের জিনিসপত্রগুলোকে প্যাকিং করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে যে যাওয়ার আগে সবাইকে গুড বাই বলে আসো, স্পেশালি শ্যানকে। সেই সময় শ্যান চেনফেই রুমের বাইরে চলে আসে এবং সে ওদের দুজনের কথাগুলো বাইরে দাঁড়িয়ে শুনছিল, যেখানে চেনফেই অ্যাসিস্ট্যান্টকে বলে যে শ্যানকে এত স্পেশালি গুড বাই বলার কিছুই নেই, ও শুধুমাত্র আমার স্কুল ফ্রেন্ড আর 18 বছর ধরে আমাদের দুজনের মধ্যে কোনো কন্ট্যাক্টই নেই, ও আমার জন্য এখন এতটা বেশি ইম্পর্টেন্টও না। এটি শুনে তো শ্যানের মনটা ভেঙে যায় আর ও এখান থেকে চলে যায়। চেনফেই যাওয়ার আগে ছোট মেয়ে শিশির সাথে দেখা করতে যায় এবং তাকে একটি হিরোইনের পিকচার দেয়। শিশি বলে যে প্লিজ তোমার একটি পিকচার আমাকে দাও, কারণ আমার তোমাকে খুবই ভালো লাগে। চেনফেই একটি স্মাইল করে তোকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা শ্যানকে দেখি, সে তো রুফটপে বসে অনেক বেশি ড্রিঙ্ক করছিল, কারণ চেনফেইয়ের কথাগুলো শুনে তো তার মনটি পুরো ভেঙে যায়। এইদিকে চেনফেই ওর সাথে দেখা করার জন্য রুফটপে আসে, তবে ও আসার আগেই তো শ্যান ওখান থেকে চলে গিয়েছিল। পরের দিন সকালবেলায় চেনফেই চলে যাওয়ার জন্য বের হয়, তবে সে যাওয়ার আগে শেষবারের মতন শ্যানকে দেখতে চাচ্ছিল, যার কারণে সে ওর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে শ্যান আসে। চেনফেই ওকে নিজের কারের কিটা দেয় আর বলে যে চলো আমাদেরকে ড্রপ করে দাও। শ্যান একটি বাহানা দিয়ে বলে যে আমি যেতে পারবো না, আর এই কথাটি শ্যান একটু রুড টনে বলে, যার কারণে তো চেনফেই রেগে যায় আর সে নিজের কারে বসে রাগ করেই তো সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চেনফেই তার ইভেন্টের জন্য একটি প্লেসে যায়, সেখানে তার সাথে তার কোয়েস্টারের দেখা হয়। কোয়েস্টার এখানে ওকে বলতে থাকে যে আমি জানি এতদিন ধরে তুমি এই ড্রামাগুলো পাবলিকের সামনে নিজের ইমেজটিকে আবারও পুনরায় ঠিক করার জন্য করেছো। এই কথাগুলো তো চেনফেইয়ের কাছে অনেক খারাপ লাগে, তাই সে রুড ভাষায় ওকে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়।
এদিকে ওয়েস্টার তো লুকিয়ে লুকিয়ে চেনফের সমস্ত কথাই রেকর্ড করে নিয়েছিল। ওইদিকে চেনফে রেডি হওয়ার পরে ইভেন্টে চলে যায়। এখানে তো অনেক রিপোর্টার্সরাও ছিল, সবাই চেনফেকে অনেক সুন্দর মতনই ওয়েলকাম করে। চেনফে যখন নিজের স্পিচ দিচ্ছিল তখন সে সবার উদ্দেশ্যে বলে যে আমি এতদিন ধরে যেসব কাজ করেছি সমস্ত কিছু পাবলিককে ইমপ্রেস করার জন্য করিনি, আর এটাই সত্য কথা। কিন্তু তখনই কোস্টার ও রেকর্ডিংটি সবার সামনে শোনাতে থাকে। রেকর্ডিংটি শুনে তো এমনই মনে হচ্ছিল যে চেনফে সমস্ত কিছু মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য করেছে, কারণ কোস্টারটি এই রেকর্ডিংটিকে এডিট করে নিয়েছিল। এই রেকর্ডিংটি শোনার পরে তো পাবলিকের সামনে চেনফের ইমেজটি আবারও ডাউন হতে থাকে। সেই সময় মিডিয়া থেকে একটি লোক চেনফেকে প্রশ্ন করে, যেহেতু আপনি এখানে ডোনেট করতে এসেছেন তাই মিডিয়াকে শো অফ করার জন্য কত দিবেন? চেনফে উত্তরে বলে যে আমি যদি সমস্ত কিছু দেখানোর জন্য করি তাহলে ডক্টররা এবং বাকি যারা ছিল তারাও কি সমস্ত শুধুমাত্র দেখানোর জন্য করেছে? এগুলো বলেই চেনফে একটি রুমে চলে আসে, যেখানে আরেকটি কোস্টার ছিল। সে ওকে বলে যে চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে শ্যান চেনফের এই সমস্ত ভিডিও দেখছিল, আর এটি দেখে তো শ্যান বুঝতে পেরে যায় যে চেনফে আবারও ট্রাভেলের মধ্যে পড়ে গিয়েছে। এদিকে চেনফে মিররের সামনে নিজের সাথে নিজে কথা বলছিল যে কি হতো কিছুটা সময় যদি আমি আমার মুখটা একটু বন্ধ রাখতাম। সে তো নিজেকেই নিজে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। চেনফে মন খারাপ করে বসেছিল, সেই সময় হসপিটালের স্টাফদের থেকে তার কাছে মেসেজ আসতে থাকে। মেসেজগুলো দেখে তো চেনফে বুঝতে পারে যে সবাই তাকে সাপোর্ট করছে। স্টাফদের থেকে চেনফেকে মেসেজ পাঠানো হয় যে তুমি তোমার ব্যাগটি খুলে দেখো। চেনফে ব্যাগ খুলে দেখে যে সবাই তো তার জন্য গিফট রেখে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে যে দেখছো সবাই তোমাকে কত সাপোর্ট করছে। চেনফে ইমোশনাল হয়ে বলে যে হ্যাঁ, সবাই তোমাকে সাপোর্ট করছে, তবে শ্যান একবারের জন্য আমাকে ফোন করলো না। ও এতটাই ব্যস্ত যে আমাকে একবার ফোন করারও সময় পেল না। অন্যদিকে শ্যান চেনফের জন্য তার ফিলিংস এর কারণে অনেক বেশি আপসেট ছিল। চেনফে যখন শ্যানের চ্যাট আইডিটি পায় তখন তো সে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। অ্যাসিস্ট্যান্ট ওর এই এক্সাইটমেন্ট দেখে ওকে বলে যে তুমি নিজে থেকে শ্যানকে মেসেজ কেন দিচ্ছ না? চেনফে বলে যে না, আমি একজন সেলিব্রিটি, আমি এমনটা করতে পারবো না। ও আমাকে মেসেজ না দিলে আমি ওর সাথে কথা বলবো না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চেনফে মিডিয়ার সামনে এসে মাফ চায় আর বলে যে আমার এত রুডলি কথা বলাটা ঠিক হয়নি। আর ওইদিকে আমরা দেখতে পাই যে শ্যান এবং অন্যান্য ডক্টররা শিশিকে নিয়ে শহরে আসছে যাতে করে ওর একটু ভালো ট্রিটমেন্ট করানো যায়। শ্যান অন্য একটি ডক্টরের মাধ্যমে চেনফের অ্যাসিস্ট্যান্টকে ব্যাপারে ইনফর্ম করে। শ্যান ওকে এটাই জানাতে বলে যে আমি শিশিকে এখানে এই কারণে নিয়ে এসেছি কারণ ও চেনফের সাথে দেখা করতে চাই। এই ব্যাপারটা যখন চেনফে জানতে পারে তখন তো সে শিশির সাথে দেখা করতে যায়। তবে সে যখন কার থেকে নামতে যায় তখন তার কারটি কারের দরজার মধ্যে ফেসে যায়। সেই সময় শ্যান ওকে হেল্প করতে আসলে চেনফে ওকে অ্যাটাকার মনে করে তো ওকে একটি পাঞ্চ মেরে দেয়। পরবর্তীতে আমরা শ্যানকে তার কেবিনে চোখ ধরে বসে থাকতে দেখি, যেখানে সে বলছিল যে জানি না আমার চোখ কবে ঠিক হবে। ও তো চেনফেইকে বলে যে আমার চোখে একটু ড্রপ দিয়ে দাও, কিন্তু চেনফেই তো ব্যাপারটা বুঝতে পেরে যায় যে শ্যান একটু এক্সট্রা করছে। এরপর ওরা দুজনে কথাবার্তা বলতে থাকে। শ্যান বলছিল যে আমি শিশিকে এখানে এই কারণে নিয়ে এসেছি যাতে ওর আমি ভালো ট্রিটমেন্ট করাতে পারি। আর এমনিতে শিশির মা বাবা নেই, ওর শুধুমাত্র একটি আঙ্কেল আছে, তাই আমার মনে হয় যে এই ডিসিশনটা ওর জন্য ভালো হবে। চেনফে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি শিশির জন্য আমাকে এখানে ডেকেছো নাকি তুমি অন্য কিছু আমাকে বলতে চাও? শ্যান তো একদম চুপ করে থাকে। সেই সময় চেনফের কাছে ওর মার ফোন আসে আর সে বলে যে আমি তোমার সাথে দেখা করতে বাসায় আসছি। এইটি শুনে তো চেনফে রেগে যায় আর সে কলে তার মায়ের সাথে তর্কাতর্কি করতে থাকে। কল কাট করার পরে চেনফে শ্যানের কাছে এসে বলে যে আমি হসপিটালের পাশে একটি রুম বুক করছি যাতে করে আমি শিশির সাথে কিছুটা সময় কাটাতে পারি। আসলে চেনফে ওর মার সাথে দেখা করাটাকে অ্যাভয়েড করতে চাচ্ছিল, কিন্তু সেনজি তো চেনফে এবং শিশিকে নিয়ে হসপিটালের পাশে একটি অ্যাপার্টমেন্টে যায়। আর সে চেনফেকে বলে যে তোমার কোনো হোটেলে থাকার প্রয়োজন নেই, তুমি চাইলে আমার অ্যাপার্টমেন্টে থাকতে পারো। চেনফে ওকে জিজ্ঞাসা করে যে তুমিও কি এখানে থাকবে? সেনজি বলে যে না, আমি এখানে থাকবো না, আমি হয় আমার মা বাবার সাথে থাকবো না হয় হসপিটালে থাকবো, তোমরা দুজন মিলে এখানে আরামেই থাকতে পারবে। এইসব কথা শুনে চেনফে তখন সেনজির বাসাটি ঘুরে দেখতে থাকে আর সে ঘুরতে ঘুরতে তো তার বেলকুনির দিকে যেতে থাকে। তবে তখনই সেনজি এসে তাকে আটকায়, কারণ ওখানে চেনফের আগে একটি ফটো ছিল যেটিকে সেনজি এখন সরিয়ে ফেলেছে। ও চাচ্ছিল না যে চেনফে এটা দেখুক। চেনফে যখন মিসিং ফটোটা দেখে তখন তো সে আপসেট হয়ে যায়।
কিন্তু সে তার ফিলিংসটাকে কন্ট্রোল করে সেনজিকে বলে যে তুমি যদি এখন আমার পিকচার নিতে চাও তাহলে নিতে পারো। সেনজি চেনফেইকে তার সাথে উইচ্যাটে অ্যাড হওয়ার জন্য বলে। চেনফেই ওকে মানা করে দিয়ে বলে যে তুমি শিশির সাথে অলরেডি অ্যাড রয়েছো, তাই তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুমি শিশিকে মেসেজ করে দিও। এরপরে ওরা সবাই মিলে কিছু শপিং করার জন্য মার্কেটে যায়। আর এখানে তো চেনফেই অনেক আনহেলদি খাবার পিক করছিল, আর পিছন থেকে তো সেনজি সমস্ত আনহেলদি খাবারগুলো আবারও রেখে দিচ্ছিল। যখন চেনফেই ব্যাপারটা খেয়াল করে তখন তো তার মনটা খারাপ হয়ে যায়। সেনজি ওকে বুঝিয়ে বলে যে শিশিকে এখন আনহেলদি খাবার দেওয়া যাবে না। সেই সময় চেনফেইকে কিছু মেয়ে খেয়াল করে, আর তারা তো চেনফেইর ব্যাপারে কথা বলছিল। এটি দেখে সেনজি চেনফেইকে প্রোটেক্ট করতে আসে। শিশু মেয়েগুলোকে বকা দিয়ে বলে যে চেনফেই অনেক ভালো আর ও আমার অনেক খেয়াল রাখে, তোমরা তো কেউ ওর জুতার ময়লার যোগ্যও না। চেনফেই তখন শিশির কাছে আসে, তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে চেনফেইর অ্যাসিস্ট্যান্ট তার কিছু জিনিসপত্র নিয়ে আসে, আর অ্যাসিস্ট্যান্টের সাথে সেনজি দেখা হয়। সেনজি ওকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার বলো তো, চেনফেই এখানে কেন থাকছে, কোনো প্রবলেম হয়েছে কি? অ্যাসিস্ট্যান্ট বলে যে চেনফেইর সাথে ওর মায়ের ঝগড়া হয়েছে, আর ওর মা চেনফেইর বাসায় থাকারই প্ল্যান করছে, কিন্তু চেনফেই ওর মার সাথে থাকতে চাচ্ছে না, তাই ও এখানে থাকছে। সেনজি চেনফেইর জিনিসপত্রগুলো অ্যাপার্টমেন্টের মধ্যে রেখেই ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় সেনজি যখন ব্রেকফাস্ট নিয়ে অ্যাপার্টমেন্টে আসে তখনই সে সেখানে ফায়ার অ্যালার্ম বাজতে শুনে। ও তাড়াতাড়ি করে ভিতরে যায় আর দেখে যে চেনফেই শিশির জন্য ব্রেকফাস্ট বানাতে গিয়ে সমস্ত কিছু পুড়িয়ে ফেলেছে, যার ফলে পুরো অ্যাপার্টমেন্টে ধোঁয়া ভরে গিয়েছে। সেই সময় সিকিউরিটিরা সেনজির অ্যাপার্টমেন্টের বাইরে আসে। সেনজি ওই সিকিউরিটি গার্ডদের সাথে দেখা করতে যাচ্ছিল, তখনই চেনফেই ওকে আটকায় আর বলে যে ওরা যদি জানতে পারে যে এখানে আমি তোমার সাথে রয়েছে তাহলে এটা আমার জন্য না প্রবলেম হয়ে দাঁড়াবে। সুযোগ বুঝে তো সেনজি ওকে টিচ করে আর বলে যে তুমি আমাকে উইচ্যাটে অ্যাড করে নাও, নাহলে কিন্তু আমি এই ব্যাপারটা সবাইকে বলে দিব। চেনফেই ওকে উইচ্যাটে অ্যাড করে নেয়। তারপরে সেনজি সিকিউরিটি গার্ডদের জানায় যে সবকিছু ঠিক আছে। এরপরে চেনফেই শিশিকে হাঁটতে সাহায্য করছিল, কিন্তু কোনোভাবে হাঁটতে পারছিল না, তার উপর ওর অনেক পেনও করছিল। অন্যদিকে আমরা চেনফেইর মাকে দেখি, সে তো চেনফেইর বাসাতে পৌঁছায় আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে চেনফেই কোথায়। অ্যাসিস্ট্যান্ট জানায় যে চেনফেই আজকাল অনেক বেশি ব্যস্ত রয়েছে, উনি কাজের জন্য বাইরে গিয়েছে, হয়তো আপনার সাথে দেখা হবে না। এইটি শুনে চেনফেইর মা তো রাগান্বিত হয়ে চেনফেইকে ফোন দিতে যাচ্ছিল। সেই সময় চেনফেইর সৎ বাবা তার থেকে ফোনটি কেড়ে নিয়ে বলে, যদি চেনফেই তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তুমি এভাবে ওকে বিরক্ত করো না। ওইদিকে সেনজি এবং চেনফেই যখন শিশিকে বাসায় নিয়ে আসে তখন তো তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ওদেরকে রেখে সেনজি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন চেনফেই ওকে বলে যে তুমি বারবারই কাজ করতে চলে যাও আর শিশির সমস্ত দায়িত্ব আমার উপরই দিয়ে যাও, আমি একা হাতে সবকিছু ম্যানেজ করতে পারছি না, ওকে এদিকে ওদিকে নিয়ে যেতে হয়, যদি ও পড়ে যায় তাহলে তো আরো বেশি প্রবলেম হয়ে যাবে, তাই আমার মনে হয় তোমার এখানে আমাদের সাথে থাকা উচিত। সেনজি ওকে আবারও কথাটি রিপিট করতে বলে। চেনফেই বলে যে তোমার আমাদের সাথে এখানেই থাকা উচিত। এটি শুনে সেনজি তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে সাথে সাথে সেখানে থাকতে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে চেনফেইর কাছে তার সৎ বাবার ফোন আসে আর সে তাকে বলে যে তুমি যদি কালকে ফ্রি থাকো তাহলে কি আমরা দুজনে একসাথে ডিনার করতে পারি। চেনফেই রাজি হয়ে যায়। চেনফেইর সৎ বাবা তার সাথে সবসময় ভালোভাবে কথা বলতো, কিন্তু চেনফেইর মা সবসময় ওর উপরে রেগে থাকতো। আসলে চেনফেইর বাবার মৃত্যুর পরে তার মা দ্বিতীয় বিয়ে করে নিয়েছিল, যেটা চেনফেইর কাছে একদমই ভালো লাগেনি। এই জন্য চেনফেই ওর মাকে ঘৃণা করতে শুরু করে এবং কথায় কথায় তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরবর্তীতে চেনফেই বেলকনিতে বসে তার স্টেপ ফ্যামিলির সমস্ত পিকচারগুলো দেখে অনেক বেশি মন খারাপ করছিল। সেই সময় সেনজি সেখানে আসে এবং চেনফেইর মন খারাপ দেখে ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। চেনফেই তার বাবার মৃত্যুর ঘটনাগুলো সেনজিকে বলতে থাকে। এর সাথে সে ওকে এটাও জানায় যে কালকে আমি আমার মা এবং সৎ বাবার সাথে ডিনারে যাব, এজন্য আমার কালকে রাতে ফিরতে একটু দেরি হবে। কথা শেষ করে চেনফেই যখনই সেখান থেকে চলে যেতে যাচ্ছিল তখনই সে পা পিছলে সেনজির গায়ের পরে পড়ে যায়। এতে করে তো সে লজ্জা পেয়ে তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায়। পরের দিন ওরা তিনজন মিলে শপিং এ যায়। সেখানে কিছু মেয়েরা ওদের দিকে ঘুরে যাচ্ছিল। চেনফেইর কাছে মনে হয় যে ওই মেয়েগুলো হয়তো তাকে চিনতে পেরেছে, কিন্তু শিশি ওকে বলে যে ওই মেয়েগুলো তোমাকে দেখছে না, বরং সেনজিকে দেখছে। এটা শুনে তো চেনফেই জেলাস ফিল করতে থাকে। এই জন্য সে নিজের মাথা থেকে ক্যাপটি খুলে সেনজির মাথায় পরিয়ে দেয়, যাতে করে ওর ফেসটা একটু হাইড হয়ে যায়। এরপরে ওরা সবাই মিলে শপিং চালিয়ে যায়।
এরই মধ্যে ম্যানেজার সেনজি এবং চেনফের একটি পিকচার পায়, আর সেই ফটোটিকে পাবলিসিটির জন্য ব্যবহার করার প্ল্যান করতে থাকে। পরবর্তীতে চেনফের কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে এবং সে তাকে জানায় যে ম্যানেজার তোমার এবং সেনজির ফটোটিকে পাবলিসিটির জন্য ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু চেনফেই তো কোনোভাবে এটা চাচ্ছিল না, তাই তাড়াতাড়ি করে সে সেনজির কাছে যায় এবং তার পকেট থেকে তার গাড়ির চাবিটাকে বের করে সেখান থেকে চলে যায়। ওইদিকে ডিনারে তো চেনফের মা এবং সৎ বাবা তার জন্য অপেক্ষা করছিল। সেই সময় তাদের কাছে চেনফের মেসেজ আসে যে একটি আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, তাই আমি তোমাদের সাথে ডিনার করতে আসতে পারবো না। এদিকে চেনফে ম্যানেজারের সাথে দেখা করে এবং তাকে এমন কাজ করতে মানা করে দেয়। ম্যানেজার বলে যে তুমি মানা কেন করছো? চেনফে বলে যে সেনজি নর্মাল একটি ছেলে, আমি চাই না ও আমার সাথে কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াক। ম্যানেজারের সাথে কথাবার্তা শেষ করে চেনফে তার মা এবং সৎ বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু বাসার বাইরে এসে দেখে যে তাদের রুমের লাইটস অফ। এই জন্য সে আর বাসার মধ্যে না গিয়ে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সেনজি ওর জন্য খাবার গরম করে নিয়ে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মা বাবার সাথে দেখা করতে গিয়েছিলে, তাহলে দেখা কেন হলো না? চেনফে বলে যে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল, এজন্য আমি তাদের সাথে দেখা করতে যেতে পারিনি। সেনজি বলে যে এমনটা করা ঠিক হয়নি, তোমার উচিত ছিল তাদের সাথে দেখা করতে যাওয়ার। চেনফে বলে যে তোমার আমাকে কিছু এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। ওই রাতে তো চেনফে শিশির জন্য অনেক বেশি চিন্তিত ছিল। আসলে শিশি হাঁটতে পারছিল না, যার কারণে সে অনেক বেশি ভয় পেয়েছিল। চেনফে তো ভেবে চলছিল যে সে শিশিকে কিভাবে মোটিভেট করবে। পরের দিন সকালবেলায় ওরা তিনজন যখন ব্রেকফাস্ট করছিল, তখন চেনফে ওর ফোনে ব্যস্ত ছিল। ও তো শিশিকে মোটিভেট করার উপায় খুঁজছিল। ও ভাবছিল একটি ডান্স পারফরমেন্স করে ওকে মোটিভেট করবে, আর তার জন্য একটি হল বুক করার প্রয়োজন ছিল। ও তখন সেনজির ফ্রেন্ড লুয়ানকে মেসেজ দেয় আর বলে যে তুমি কি আমার জন্য একটি হল বুক করে দিতে পারবে? লুয়ান তো রাজি হয়ে যায়। এদিকে সেনজি এই ব্যাপারটা জানতে পেরে যায় যে চেনফে লুয়ানকে উইচ্যাটে অ্যাড করেছে। এটি জানার পরে সেনজি মনে মনে ভাবতে থাকে যে লুয়ানকে চেনফে এত সহজে উইচ্যাটে অ্যাড করে নিয়েছে, আর আমি এত এফোর্ট দেওয়ার পরেও আমাকে অ্যাড করতে চাচ্ছিল না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চেনফে লুয়ানের সাথে হলটি দেখতে যায়, কিন্তু এই হলটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। চেনফে হল থেকে বেরিয়ে এসে অ্যাসিস্ট্যান্টকে বলে যে আজকাল আমার কাছে খুব বেশি কাজ নেই, আর ম্যানেজারও তো আমাকে এত বেশি টাকা দিবে না যে আমি হলটি বুক করব। ওইদিকে সেনজি শিশির সাথে পিকনিকে ছিল। সেই সময় ওর কাছে লুয়ানের ফোন আসে। লুয়ান ওকে বলে যে চেনফে বিপদের মধ্যে রয়েছে আর ওর কিছু টাকার প্রয়োজন। আজকের পর্বটি ছিল এই পর্যন্তই। পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।